শুভ সকাল। সবাই ভালো আছো? বাহ, আমিও ভালো আছি। আজকে কত তারিখ বলো তো? আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 7 তারিখ। তাহলে আজকে 7/12/2025। আজকে তোমাদেরকে প্রাকৃতিক ভূগোল থেকে হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো বুঝিয়ে দেব। তাহলে আমরা সবাই জানি ভূমিরূপ পরিবর্তন হয়, ভূমিরূপ বিবর্তন হয়। আর এই ভূমিরূপ পরিবর্তন এবং বিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো ভূমিকা গ্রহণ করে। তার মধ্যে প্রধান যে শক্তিটা আছে সেটা হচ্ছে নদী, তারপরে বায়ু, তারপরে হচ্ছে হিমবাহ। এই হিমবাহ কিন্তু সমগ্র পৃথিবীর ভূমিরূপ বিবর্তনের ক্ষেত্রে টোটাল 10% ভূমিকা গ্রহণ করে। তাহলে ভূমিরূপ বিবর্তনের ক্ষেত্রে হিমবাহের ভূমিকা কত না 10%। ঠিক আছে, তো এই যে 10% ভূমিকা গ্রহণ করে, তার ফলে কি হয়? হিমবাহ ক্ষয় কাজ করে এবং হিমবাহ কিন্তু সঞ্চয় কাজ করে, তাই না? তো এই ক্ষেত্রে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেই ভূমিরূপগুলো একটু আলাদা ধরনের ভূমিরূপ তৈরি হয়। তাই আজকে আমি সেই বিষয়টাই তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আজকের পাঠটা কি হবে? আজকের পাঠ হবে হিমবাহ ও জলধারার মিলিত কাজ বা মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, তো হিমবাহ সাধারণত কোথায় দেখা যায়? হিমবাহ সাধারণত পার্বত্য অঞ্চলে দেখা যায় এবং হিমবাহ সাধারণত উচ্চ অক্ষাংশে দেখা যায়, অর্থাৎ শীতল ঠান্ডা অঞ্চলে কিন্তু হিমবাহটাকে দেখা যায়। আর হিমবাহটা কি বলতো? হিমবাহটা হচ্ছে একটা বরফের নদী, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে যখন বরফের স্তূপ মাধ্যাকর্ষণ শক্তির টানে আস্তে আস্তে গা বেয়ে নিচের দিকে নেমে আসে, তখন সেটাকে বলা হয় হিমবাহ। এই হিমবাহ যখন উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন কিন্তু কি হয় না, হিমবাহ কিন্তু ক্ষয় কাজ করে এবং হিমবাহ কিন্তু সঞ্চয় কাজও করে থাকে, তাই না? তো এই ক্ষেত্রে দেখো, যখন পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ নিচের দিকে নেমে আসে, ধরো এটা একটা হিমবাহ বিশাল বড় চাই, আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলো, আর এই জায়গা বরাবর আছে হিমরেখা। এই জায়গা বরাবর কি আছে? হিমরেখা আছে। হিমরেখাটা কি? যে উচ্চতার উপর দিকে জল জমে বরফে পরিণত হয় আর নিচের দিকে নামলে বরফটা গলে জলে পরিণত হয়, সেটাকে বলা হয় হিমবাহ, হিমরেখা। সেটাকে কি বলা হয় না, হিমরেখা বলা হয়। যখন বিশাল বরফের স্তূপ পর্বতের পাদদেশে চলে আসে, অর্থাৎ হিমরেখাটার নিচে চলে আসে, তখন এই হিমবাহটা এখানে এসে কি হয়? গলে যায়। গলে গিয়ে সামনের দিকে জলটা ছড়িয়ে পড়ে। তার ফলে পর্বতের পাদদেশে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়। সেই ভূমিরূপগুলোকেই বলছে হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে তৈরি হওয়া ভূমিরূপ। তো এরকম যে প্রথম আমরা ভূমিরূপটা পাবো, সেই ভূমিরূপটার নাম হচ্ছে তোমার বহির্বিধৌত সমভূমি, বহির্বিধৌত সমভূমি। তাহলে আমরা প্রথম যে ভূমিরূপটা পাবো সেটাকে আমরা কি বলবো? বহির্বিধৌত সমভূমি বলবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই জায়গাটাকে ধরে নাও, কল্পনা করে নাও, এই জায়গাটা যে বরফগুলো ছিল বা হিমবাহগুলো ছিল, এটা এখানে এসে গলে গেছে, গলে জলটা চলে গেছে, আর হিমবাহের মধ্যে নুড়ি কাকর বালি কাদা যা ছিল সেইগুলো হিমবাহের পাদদেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে ছড়িয়ে জমা হয়েছে এবং একটা সমতল ভূমির মতো ভূমিরূপ তৈরি করেছে। সেই ভূমিরূপটাকে আমরা কি বলবো? বহির্বিধৌত সমভূমি। এই বহির্বিধৌত সমভূমিকে ইংরেজিতে বলা হয় আউটওয়াশ প্লেন। এরপরে কি হয় বলতো? উপর দিক থেকে বিভিন্ন জলধারা বা জলের ধারা, সেগুলো ছোট ছোট নদীর আকারে এই বহির্বিধৌত সমভূমিকে কেটে কেটে বেরিয়ে চলে যায়, তখন সেটাকে আমরা বলবো ভ্যালি ট্রেন। 2 নম্বর ভূমিরূপটাকে তাহলে আমরা কি বলবো? ভ্যালি ট্রেন, ভ্যালি ট্রেন। ঠিক আছে, তাহলে আউটওয়াশ প্লেন বা বহির্বিধৌত সমভূমির মধ্যে দিয়ে যদি নদী চলে যায়, নদী দ্বারা যদি ওই সমভূমিটাকে বিচ্ছিন্ন করে, তখন সেটাকে আমরা বলবো ভ্যালি ট্রেন। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরে কি ভূমিরূপ পাবো দেখে নাও। অনেক সময় কি হয় বলতো? অনেক সময় এই যে বহির্বিধৌত সমভূমি হলো, সেখানে বিশাল বড় বরফের চাই এরকম করে আটকে পড়ে। তাহলে বহির্বিধৌত সমভূমির মধ্যে বিশাল একটা বরফের টুকরো বা বরফের চাই যদি আটকে পড়ে জায়গাটা নিচু হয়ে যায়, অনেকটা গর্তের মতো তৈরি হয়, তখন সেটাকে বলবো আমরা কেটল।
তখন সেই ভূমিরূপটার নাম হবে কি? কেটল। এরপরে কি হয়, যখন উপরের বরফটা সরে যাবে আর নিচে জায়গাটা নিচু হয়ে বরফ আটকে থাকলো, সে বরফটা কোনো একটা সময় কি হবে? গলে যাবে, গলে জল হবে। তখন এই নিচু জায়গাটা কি হবে বলতো? বরফ গড়া জল দ্বারা আবৃত হবে। তখন একটা হ্রদ তৈরি হয়ে গেল, তখন সেটাকে বলা হবে কেটল হ্রদ। তাহলে কেটল একটা জিনিস আর কেটল হ্রদ কিন্তু আলাদা জিনিস। তাহলে কয়টা ভূমিরূপ হলো? তিনটে হলো। একটা বহির্বিধৌত সমভূমি, একটা ভ্যালিড ট্রেন, আর একটা হচ্ছে কেটল ও কেটল হ্রদ। ঠিক আছে, এরপরে দেখো কি হয়। এই যে বহির্বিধৌত সমভূমির মধ্যে অনেক সময় দীর্ঘ শৈলশিরার মতো সংকীর্ণ ক্ষয়জাত পদার্থ এখানে সঞ্চয় হয়। বিভিন্ন ক্ষয়জাত পদার্থগুলো এখানে চলে আসলো, নুড়ি, কাকর, বালি। সেগুলো কি হয় বলতো? সেগুলো কি হয়? দীর্ঘ এরকম আলের মতো, সংকীর্ণ আলের মতো বা দীর্ঘাকার আলের মতো একটা সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয়। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো এস্কার। সেটাকে আমরা কি বলবো? এস্কার বলবো। ঠিক আছে, তাহলে এস্কারটা কি বলতো? দীর্ঘাকার হিমবাহ এবং জলধারার কাজের ফলে তৈরি দীর্ঘাকার একটা সঞ্চয়জাত ভূমিরূপ, যেটা আলের মতো বা শৈলশিরার মতো ভূমিরূপ হয়, সেটা বলবো আমরা এস্কার। ঠিক আছে, এরপর চলো 5 নম্বরে পাবো আমরা কেম। কেম মানে হচ্ছে বদ্বীপ। কেম মানে কি? বদ্বীপ। তাহলে হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে আউটওয়াশ প্লেন বা বহির্বিধৌত সমভূমির মধ্যে ত্রিকোণাকৃতি এরকম ভূমিরূপ তৈরি হয়। ত্রিকোণের মতো দেখতে বা বাংলা মাত্রাহীন বয়ের মতো দেখতে ভূমিরূপ তৈরি হয়। সেই ভূমিরূপগুলোকে আমরা কি বলবো? কেম বলবো। ঠিক আছে, এরপর একটা আমরা ভূমিরূপ পাবো, সেটার নাম হচ্ছে ড্রামলিন। সেটাকে কি বলবো আমরা? ড্রামলিন বলবো। এটা কি জিনিস? এটাও কিন্তু তৈরি হচ্ছে এই বহির্বিধৌত সমভূমির মধ্যে। একটা জিনিস তোমরা মনে রাখবে, বহির্বিধৌত সমভূমির মধ্যেই বাদবাকি সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়। কোন ভূমিরূপগুলো? যেটা বলছে হিমবাহ আর জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এই প্রত্যেকটা ভূমিরূপ একটা জায়গাতেই তৈরি হচ্ছে। সেটা কোথায়? না, বহির্বিধৌত সমভূমির মধ্যেই তৈরি হচ্ছে। ওকে, কি কি পেলাম? বহির্বিধৌত সমভূমির মধ্যে পেলাম ভ্যালি ট্রেন, কেটল, কেটল হ্রদ পেলাম, এস্কার পেলাম, কেম পেলাম। এখন কি পাবো? ড্রামলিন পাবো। অনেক সময় কি হয়, এই বহির্বিধৌত সমভূমির মধ্যে উল্টানো নৌকার মতো, এরকম উল্টানো নৌকার মতো বিভিন্ন ভূমিরূপ দেখতে পাওয়া যায়, যে ভূমিরূপগুলো নুড়ি, কাকর, বালি, কাদা এইগুলো দিয়ে তৈরি হয়। এই ভূমিরূপটাকে আমরা কি বলবো? ড্রামলিন বলবো। ড্রামলিনকে অনেক সময় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয়, অর্থাৎ ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপও বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর আরো কিছু ভূমিরূপ পাবো। সেটা হচ্ছে একটা ভার্ব আর একটা হচ্ছে নব। এই দুটো কি? এই যে কেটল হ্রদ পেলাম, এই কেটল হ্রদের তলদেশে কি হয় বলতো? স্তরে স্তরে হিমপলি সঞ্চয় হয়। সেই স্তরে স্তরে যখন হিমপলি সঞ্চয় হয় কেটল হ্রদের মধ্যে, তখন সেটাকে আমরা বলবো ভার্ব। আর এই কেটল হ্রদের মধ্যে কিছু কিছু জায়গা থাকে যেটা এরকম উঁচু। ঠিক আছে, কেটল হ্রদের মধ্যে কিছু কিছু জায়গা থাকে যেটা অনেকটা উঁচু এবং পৃষ্ঠটা কি হয়? সমতল হয়। সেটাকে আমরা কি বলবো? নব বলবো। ঠিক আছে, তাহলে দেখো, বহির্বিধৌত সমভূমি, ভ্যালি ট্রেন, কেটল, কেটল হ্রদ, এস্কার, কেম, ড্রামলিন, ভার্ব আর হচ্ছে নব। তাহলে এই জিনিসগুলো বা এই ভূমিরূপগুলো কোথায় তৈরি হয়? এইগুলো কিন্তু তৈরি হয় মেনলি পার্বত্য অঞ্চলের পাদদেশে। আর কোন শক্তি দ্বারা হয়? এটা হচ্ছে হিমবাহ আর জলধারার মিলিত কাজের ফলে এই ভূমিরূপগুলো তৈরি হয়।